সকালে নরম আলোয় রতনপুর গ্রামের বাজার জেগে উঠেছে। চারিদিকের মানুষের কোলাহল, সবজি বিক্রেতার হাঁক আর মাটির চুলার ধোঁয়া। গোপাল তার ছোট্ট ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়ে যত্ন করে আলুর পরোটা ভাজছে। দোকানে ভিড় কম, কিন্তু যারা খাচ্ছে তাদের মুখে তৃপ্তির হাসি। পাশেই মদনের বিশাল দোকান। মদন চিৎকার করছে, চলে আসুন, চলে আসুন, মদনের গরম গরম পরোটা একবার খেলে আর ভুলতে পারবেন না। একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে গোপালের দোকানের সামনে এসে দাঁড়ান। তার চোখে তীব্র ক্ষুধা। বাবা, বড্ড খিদে পেয়েছে বাবা। 2 দিন হয়ে গেল আমি কিছুটি খাইনি। আমাকে একটা পরোটা দেবে বাবা? আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই বাবা। গোপাল এক মুহূর্তের জন্য তার টাকার বাক্সের দিকে তাকায়, যেখানে মাত্র কয়েকটা কয়েন পড়ে আছে। তারপর দ্রুত হেসে বৃদ্ধের দিকে তাকায়। পয়সা লাগবে না মা, আপনি বসুন, আমি আপনাকে গরম পরোটা ভেজে দিচ্ছি। এই দৃশ্য দেখে পাশ থেকে ভোলা ব্যঙ্গ করে ওঠে। আবার শুরু করলি তুই তোর ভিখারিকে খাওয়ানোর পালা? বলি, ব্যবসা করতে এসেছিস নাকি ধর্মশালা খুলেছিস? এভাবে চলতে থাকলে তো তুই তোর বউ আর ছেলেকে নিয়ে পথে বসবি রে বেটা। যার যা ভাগ্য সে তাই পায় বলা ভাই। আমার কাছে ক্ষুধার্থের মুখের হাসির চেয়ে বড় রোজগার আর কিছুই নেই। গোপালের মনটা একদম সোনার মতো, ওর মতো মানুষই হয় না। এই ছিল গোপাল। তার সততা আর দয়ার জন্য গ্রামের সকলেই তাকে শ্রদ্ধা করত। কিন্তু এতে তার দরিদ্রতা ঘুচত না। তার স্ত্রী লক্ষ্মীও স্বামীর এই স্বভাব নিয়ে চিন্তা। একটি ছোট্ট মাটির ঘরে টিমটিম করে একটি প্রদীপ জ্বলছে। লক্ষ্মী আর ছেলে রাম পাশে বসে আছে। গোপাল দিনের সামান্য রোজগার হাতে নিয়ে ঘরে ঢোকে। আজকে মাত্র এই কটা টাকা। রামের তো স্কুলের খাতা কেনার কথা ছিল, কিভাবে হবে সব? কি করব বলো? আজকেও কয়েকজন গরিব লোক এসেছিল, তাদের না খাইয়ে ফেরাতে পারলাম না। আমি জানি তোমার মনটা না খুব বড়, কিন্তু শুধু বড় মন দিয়ে তো আর সংসার চলবে না বলো। ছেলেটার ভবিষ্যৎ আছে, আমাদেরও তো পেট আছে। তুমি নিজের কথা না ভাবো, অন্তত আমাদের কথা তো ভাবো। বাবা, আমার খাতাটা না শেষ হয়ে গেছে, আর মাস্টার মশাইও আমাকে অনেক কাজ দিয়েছে। আমি তো কাজগুলো করতে পারছি না। গোপাল নিজের মনে মনে, হে ভগবান, আমি তো কোনো অন্যায় করছি না, তবে কেন আমার পরিবারকে এত কষ্ট দিচ্ছ? একটা উপায় বার করে দাও প্রভু। পরের দিন বিকালে হঠাৎ আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয়। বাজারের সবাই তাড়াহুড়ো করে দোকান গুটিয়ে চলে যায়। গোপালও সব গোছাচ্ছে। সে দেখল পাশে একটি সাধু বসে আছে। সাধুটি গোপালকে দেখে বলল, বাবা, অনেক দূর থেকে আসছি, 2 দিন পেটে কিছু পড়েনি। তোমার কাছে কি একটু খাবার হবে? গোপাল এক মুহূর্ত দ্বিধা করল। তার কাছে যেটুকু আটা আর আলু আছে তা দিয়ে তার পরিবারের রাতের খাবার হবে। কিন্তু সাধু বাবার করুণ মুখ দেখে তার মন কেঁদে উঠল। আমার পরিবার না হয় আজ রাতে আধপেটা খেয়ে থাকবে, কিন্তু এই অতিথিকে আমি ফেরাতে পারবো না। বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আমার কাছে যা আছে তাই দিয়েই আমি আপনার জন্য পরোটা বানিয়ে দিচ্ছি। পরোটা খাওয়া শেষ হলে সাধু বাবার মুখে এক দিব্য জ্যোতি ফুটে ওঠে। তোর মঙ্গল হোক বাবা। তোর মতো সৎ আর দয়ালু মানুষ আমি খুব কম দেখেছি। তুই ক্ষুধার্তকে ফিরিয়ে দিসনি, তাই ভগবানও তোকে ফিরিয়ে দেবেন না। সাধু বাবা তার ঝোলা থেকে একটা ছোট্ট পুরনো কাঠের কৌটো বের করে গোপালের হাতে দেয়। এই কৌটোটা রাখো, এর ভেতরে যে মশলা আছে তা দিয়ে তুই তোর আলুর পরোটা বানাবি। 1 চিমটি মশলাই যথেষ্ট। এই মশলা কখনো শেষ হবে না।
এই মশলার স্বাদে মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু মনে রাখিস, এর শক্তি শুধু সৎ পথে ব্যবহার করবি। লোভ করলে এর গুণ নষ্ট হয়ে যাবে। গোপাল কিছু বলার আগেই সাধু বাবা হঠাৎ হাওয়ায় মিলিয়ে যান। গোপাল অবাক হয়ে সেই আশ্চর্য কৌটোর দিকে তাকিয়ে রইল। পরের দিন সকাল, গোপাল পরোটার পুরে এক চিমটি সেই জাদুই মশলা মিশিয়ে দিল। সঙ্গে সঙ্গে এক আশ্চর্য সুগন্ধ সারা বাজারে মম্ম করে উঠল। গ্রামবাসীরা সেই গন্ধ পেয়ে গোপালের দোকানের দিকে ছুটে আসতে লাগল। আহ, কি অসাধারণ গন্ধ গোপাল! তোমার পরোটার গন্ধ তো আজ স্বর্গীয় লাগছে গো। আমাকেও দুটো দাও তো, আর দেরি সইছে না। যে একবার সেই পরোটা খেল, সে তার স্বাদ আর ভুলতে পারল না। দেখতে দেখতে গোপালের দোকানের সামনে লম্বা লাইন পড়ে গেল। ভোলা হিংসায় জ্বলছে। হঠাৎ ওর পরোটা এমন কি হলো যে গ্রামের সবাই ওর পরোটার ওপরে হুমড়ি খেয়ে পড়ছে? নিশ্চয়ই ওই ব্যাটা কোনো জাদু করেছে। সেদিন সব পরোটা নিমেষে বিক্রি হয়ে গেল। গোপালের আটা বা আলু শেষ হয়ে এলো, পাত্রগুলো ম্যাজিক্যালি ভরে যাচ্ছিল। গোপাল এক থলি টাকা নিয়ে বাড়ি ফিরল। লক্ষ্মী আর রাম তো অবাক। হে, এত টাকা কিভাবে হলো? সাধু বাবার বরদান। সে আগের দিনের সব কথা তার স্ত্রীকে জানায়। ভগবান সত্যিই আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, কিন্তু তুমি সাবধানে থেকো। হ্যাঁ, ভোলার নজর ভালো নয়। তুমি চিন্তা করো না, আমি এই টাকা দিয়ে রামের পড়ার সব ব্যবস্থা করব, আর গ্রামের গরিবদের জন্য একটা ভাণ্ডারা খুলব। এক মাস পর গোপাল গ্রামের সবচেয়ে জনপ্রিয় পরোটাওয়ালা। সে একটা বড় দোকান নিয়েছে, কিন্তু তার স্বভাব বদলায়নি। সে রোজ গরিবদের বিনামূল্যে খাওয়াতো। ভোলার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তার মনে হিংসা আর লোভ চরম পর্যায়ে পৌঁছালো। ওই গোপাল আমার সব খদ্দেরগুলো কেড়ে নিয়েছে। ওর ওই জাদুর কৌটোটা আমার চাই। আমি ওর থেকেও বড় লোক হব। এক অন্ধকার রাতে ভোলা লুকিয়ে গোপালের দোকানে ঢোকে এবং সেই কাঠের কৌটোটা চুরি করে নিয়ে পালায়। ভোলা মহা আনন্দে তার দোকানের পরোটা বানানোর আয়োজন করে। গোপাল তো এক চিমটি মশলা দিত, আমি এক মুঠো দেব, আরও বেশি সুস্বাদু হবে। মদন এক মুঠো জাদুর মশলা তার আলুর পুরে মিশিয়ে দেয়। আসুন আসুন, খেয়ে যান জাদুর পথটা। যেই সে পরোটা তেলে ছাড়ে, সঙ্গে সঙ্গে তা পুরো বিকট কালো হয়ে যায় এবং একটা বিশ্রী গন্ধ ছড়াতে থাকে। ছি ছি, এ কি দুর্গন্ধ! পালাও এখান থেকে। এ কি হলো? আমার জাদুর মশলা, আমার স্বপ্ন! আকাশ থেকে বজ্রপাতের মতো সাধু বাবার কণ্ঠস্বর শোনা যায়। আমি বলেছিলাম, লোভ করবি না। যা সততার পুরস্কার, তা কোনোদিনও লোভীর হাতে থাকে না। তুই তোর লোভের শাস্তি পেয়েছিস। পরের দিন সকালে গোপাল দোকানে গিয়ে দেখে তার মশলার কৌটো নেই। সে খুব দুঃখ পেল। গোপাল যখন তার দোকানে বসেছিল, সে দেখল সেই কাঠের কৌটোটা তার ঠেলাগাড়ির ওপর রাখা আছে, আর তার পাশে রয়েছে একটা সোনার মুদ্রায় ভরা থলি। গোপাল সোনার থলিটি হাতে তুলে নেয়। গোপাল বুঝতে পারল, সততার পুরস্কার কখনো হারিয়ে যায় না। সেদিন থেকে গোপাল এবং তার পরিবার সুখে শান্তিতে বাস করতে লাগল।